আমি আর নিজেকে সংযত রাখতে পারিনি। তখনই বলে উঠি, ও ব্যোমকেশ বক্সীর ছেলে। এ, ব্যোমকেশ বক্সীর ছেলে? বলো কি, গোয়েন্দার ছেলে? গোয়েন্দা? নমস্কার, সকলকে স্বাগত জানাই গল্পগুলিতে। আজকের রোমাঞ্চ গল্পে আপনাদের শোনাবো মুক্ত রহস্য, পূর্ণেন্দু পত্রীর লেখা। আসুন শুরু করি মুক্ত রহস্য। আমরা যখন গাড়ি থেকে নেমে দোকানের উল্টো ফুটপাতে দাঁড়ালাম, দোকানের কোলাপসেবিলে তখন প্রকাণ্ড তালা, অথচ দোকানটা খোলা এবং ভিতরে লোকজন, বেশ ভালো রকম লোকজন। দিনের বেলায় এ দোকানে বাইরে থেকে তালা লাগানোর কথা তো নয়। তাই অবাক হয়ে মনিকাদির দিকে তাকালাম। মনিকাদির ভুরুর ভাঁজেও বিস্ময়। কি হলো? ডাকাত টাকাত নাকি? সেই রকমই তো মনে হচ্ছে, বললাম আমি। মনিকাদি বললে, যাই হোক, দেখাই তো যাক সামনে গিয়ে। কথা ছিল জাম্বো গাড়িতেই থাকবে, আমি আর মনিকাদিই যাব দোকানে। কিন্তু তালা বন্ধ দোকানের মানুষজনের ব্যস্ত সমস্ত ভঙ্গিতে রহস্যের গন্ধ পেয়ে জাম্বোকে বললাম, নামবি নাকি? জাম্বো যেন অনেকটা রাজি হলো। আমরা রাস্তা পার হয়ে দোকানের দিকে এগোলাম। এই ফাঁকে আগের ঘটনাটা বলে নিই। আজ ছুটির দিন, ঈদুজ্জোহা। কাল আমার পিস্তুত বোন উর্মির বিয়ে। বিয়েতে উপহার দেওয়ার জন্য মনিকাদি, অর্থাৎ আমার মাস্তুত দিদি, বউবাজারের গিনিঘরে গয়না গড়াতে দিয়েছে। আজ ছিল ডেলিভারি ডেট। সোনাদানা নিয়ে একা একা চলাফেরা করতে ভয় করে বলেই মনিকাদি তার গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসেছিল আমাদের বাড়ির দিকে, আমাকে সঙ্গে নেবে বলে। পরের গাড়িতে গা এলিয়ে বেমক্কা খানিকটা ঘুরে আসতে কার না ইচ্ছে করবে? তাছাড়া ছুটিরও দিন যেহেতু, রাস্তাঘাটও ফাঁকা থাকবে, গাড়ি চড়ার আরামটা ভোগ করা যাবে পুরোপুরি। অন্য সব দিনে মোটর গাড়িও যা, ঠেলা গাড়িও তাই। বরং ঠেলা গাড়ি এই শহরের সবচেয়ে নির্ভরযোগ্য ও দ্রুতগামী যান। যাই হোক, আমাদের গাড়ি ছুটে চলেছে। গড়ানহাটা পেরিয়ে বিডন স্কোয়ারের সামনে বেঁকে যখন মিনার্ভা থিয়েটারের কাজ বরাবর, হঠাৎ চেঁচিয়ে উঠি গাড়ি থামাতে বলে। ড্রাইভার দ্রুত ব্রেক কষে পেছনে তাকায়। মনিকাদিও চমকে উঠেছিল আমার বিনা মেঘে বজ্রপাতের মতো চিৎকারে। কি হলো? চেঁচালি কেন? জাম্বো? কে জাম্বো? আমার বন্ধু গো। তাতে হয়েছে কি? না মানে, ও তো এদিকে থাকে না, ভবানীপুরে থাকে। ওকে এখানে দেখেই গাড়িটা থামানোর ইচ্ছে হলো। 1 মিনিট রাখো না গাড়িটা, 1 সেকেন্ড কথা বলেই চলে আসবো। ও হয়তো আমাদের বাড়িতেই যেতে পারে, সেটাও বারণ করে আসি। আমি দৌড়ে গাড়ি থেকে নেমে জাম্বুকে রাস্তায় পাকড়াও করি। কিরে, তুই এখানে? মায়ের জন্য থিয়েটারের টিকিট কাটতে এসেছিলাম। এখন কোথায় যাচ্ছিস? বাড়ি। তাহলে গাড়িতে ওঠ, আমরা এখন যাব বউবাজারে, সেখান থেকে ল্যান্সডাউনে। জাম্বো গাড়িতে ওঠে। মনিকাদির সঙ্গে আলাপ করিয়ে দিওর। মনিকাদি সত্যি এক আশ্চর্য মেয়ে। এমনিতে কি ভালো, ক্যালেন্ডারের মেনকা উর্বশীদের মতো রূপসী, দেখতেও যেমন চকচকে, ব্যবহারও তেমন ঝলমলে। কত বড় লোকের বাড়ির বউ এখন, 3-3টে গাড়ি, তার মধ্যে একটা শুধু মনিকাদির মার্কেটিং বা এদিকে সেদিকে যাওয়া আসা করার জন্যে। অথচ অহংকার নেই এতটুকু, সবই ভালো। এমনকি ছাত্রী জীবনে পড়াশোনাতেও ভালো ছিল খুব, 2-1বার স্টারও পেয়েছিল। অথচ বিয়ের পর বেশি সুখ স্বাচ্ছন্দ্যের সংসারে গিয়ে লেখাপড়ার ঘরে শূন্য। বাঙালি মেয়েদের এই এক দুর্দশা। বিয়ের আগে রবীন্দ্রসঙ্গীত, ফিলোজফিতে MA, বাংলায় অনার্স, সাহিত্য সভা, ডিবেট, অ্যানুয়াল ফাংশন, চণ্ডালিকা চিত্রাঙ্গদার নাচ, তারপর সেই লাট সাহেবের বাড়ির বউ, সব কিছু ধামাচাপা। এমনকি বিয়ের আগে যা সব পড়েছে শিখেছে সেসবও ভুলে ভূত। যদি সত্যি না হতো তাহলে ব্যোমকেশ বক্সীর ছেলে কথাটা শোনার পর চমকে উঠত মনিকাদি। এইভাবে চুপ করে থাকতো না, চোখ দুটো দপ করে জ্বলে উঠত টিউবলাইটের মতো। ওমা, বলিস কি? শরদিন্দুবাবু সে বিখ্যাত গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর ছেলে? বাবা, ছেলেবেলায় লুচি ফেলে গোগ্রাসে গেলতাম ব্যোমকেশ বক্সীর দুঃসাহসিক কীর্তি কাহিনী। কি যে ভালো লাগতো পড়তে, সে আর কি বলবো। বর্তমানের মনিকাদি বিয়ের আগের মনিকাদি থাকলে এই জাতীয় উচ্ছ্বাসে ফেটে পড়তো নিশ্চয়ই। আর সেই রকমই আশা করেছিলাম আমি।
কিন্তু জাম্বোর সঙ্গে পরিচয় করিয়ে দেবার পর মনিকাদির মুখে নিছক ভদ্র সৌজন্যের হাসিটুকু ছাড়া আর কিছুই প্রকাশ পেল না যখন, মনে মনে সত্যি বিরক্ত হয়েছিলাম খুবই। মোট কথা, আজ অপ্রত্যাশিতভাবেই জাম্বোকে কাছে পেয়ে গিয়েছিলাম আমি বা আমরা। রাস্তা পার হয়ে দোকানের সামনে দাঁড়াতেই দোকানের মালিক মনিকাদিকে দেখতে পেয়ে খাকি পোশাক পরা দারোয়ানকে হুকুম দিলেন কোলাপসিবলটা খুলে দিতে। দারোয়ানও মনিকাদির চেনা, তালা খুলে কোলাপসিবল টেনেই এক সেলাম। খাতির তো হবেই, এটা মনিকাদির শ্বশুরবাড়ির বাঁধা দোকান, বছরে লাখ টাকার গয়না কেনেন। ভিতরে ঢুকেই আমরা টের পেয়ে যাই একটা অস্বাভাবিক থমথমে ভাব। দোকানের মালিক মনিকাদিকে নমস্কার করে মিছরি দানার এক চিমটে হেসে গোমরা মুখ গম্ভীর হয়ে গেলেন আবার। মনিকাদি কি হয়েছে জানার জন্য ঠোঁটটা খুলেছে কি খোলেনি আদিনাথবাবু মানে গিনিঘরের মালিক বলে উঠলেন, আমার চেম্বারে চলুন। আমরা তিনজনে আদিনাথবাবুর চিড়ে চ্যাপটা চেম্বারে গিয়ে বসলাম। কোনো মতে তিনজনে বসা যায় টেবিলের এক পাশে। দেয়ালময় মহাপুরুষের সোনার ফ্রেমে বাঁধানো ছবি। এতগুলো মহাপুরুষ এইটুকু একটা ঘরে কি করে যে দিন কাটান, ভাববারই কথা। নিজের চেম্বারে বহু কষ্টে নিজের থপথপে শরীরটাকে সেটে বসার পরই তিনি বলেন, দিদি, আমার দোকানে কোনো দিনও যা ঘটেনি আজ তা ঘটে গেছে, সেই জন্যই গেটে তালা। ডাকাতি নাকি দাদা? তার চেয়েও সাংঘাতিক। কি কেউ খুন হয়েছে নাকি? না দিদি, ওসব নয়, ওসবের চেয়ে ঢের রহস্যময়। রহস্য কথাটা কানে আসা মাত্রই আমি জাম্বোর দিকে তাকাই। জাম্বোর চোখ দুটো তখন আদিনাথবাবুর দিকে ফেবিকলের আটা। মনিকাদিও ব্যাপারটা জানতে ব্যাকুল। কি হয়েছে বলুন না দাদা। আদিনাথবাবু ফুলিয়ে ফাঁপিয়ে যা বললেন তার সংক্ষিপ্তসার এই রকম। আমরা দোকানে পৌঁছাবার মাত্র 40 মিনিট আগে এই দোকান থেকে চুরি হয়ে গেছে একটি দামি মুক্ত। অথচ দোকানে চুরি করার মতো তখন উটকো খদ্দের ছিল না, সবাই বাঁধা খদ্দের। আদিনাথবাবু যেহেতু খদ্দেররা সবাই বড় মানুষ এবং খদ্দের বলে কথা, তাই কাউকে সার্চ করার সাহস পাচ্ছেন না। এদিকে 1000 টাকার মুক্তও হারিয়ে যাবে সেটাও সইতে পারছেন না, তাই সঙ্গে সঙ্গে কোলাপসিবল আটকে দিয়েছেন তালা এঁটে, যাতে কেউ বাইরে বেরোতে না পারে। থানায় ফোন করেছেন, পুলিশ এক্ষুনি এসে পড়বে, হয়তো এসে পুলিশ যা করার করবে। এটার জন্যই দোকানের কর্মচারীরা উৎকণ্ঠিত। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জাম্বোর প্রশ্নে অবাক হয়ে যান আদিনাথবাবু। একজন 16-17 বছরের অপরিচিত ছেলের মুখে এরকম কথা শোনার জন্যে প্রস্তুত ছিলেন না তিনি, তাই কিছুটা তাচ্ছিল্যের সুরে জবাব দিলেন, তুমি প্রশ্ন করবে? করো। মনিকাদি তক্ষুনি বলে দিল যে প্রশ্নকর্তা জাম্বো হলো আমার ভাই মানকুর বন্ধু। ও তাই নাকি? হ্যাঁ, ওরা এক স্কুলেই পড়ে। আচ্ছা, কি প্রশ্ন তোমার বলো। চুরি হওয়ার সময় মুক্ত জিনিস দেখতে বা কিনতে চেয়েছিল কজন খদ্দের? একজনও নয়। তাহলে চুরি যাওয়া মুক্তটা কি চুরি হয়েছে শোকেস ভেঙে? না, শোকেস ভাঙবে কেন? শোকেস ভেঙে চুরি বা করবে কে? এমন বোকা ভারতে কেউ আছে নাকি? দিনের বেলায় দোকানের মধ্যে শোকেস ভেঙে গয়না চুরি করলে চোর তো ধরাও পড়ে যাবে তক্ষুনি। তাহলে চুরি হলো কিভাবে? চুরি কিভাবে হলো জানলে চোরটাকে ধরে ফেলতে পারতাম তো জাপটিয়ে। সেটা জানা নেই বলেই তো সমস্যায় চোখে ধতুরা ফুল। তাহলে আপনি বলছেন চুরি যাওয়া মুক্তটা শোকেসের ভেতর বাক্সেই আটা ছিল, মন্ত্র বলে সেখান থেকে চুরি করেছে কেউ। ঠিক বলেছ, অলৌকিক কোনো মন্ত্র ছাড়া ও চুরি হতে পারে না। তাহলে পুলিশ ডেকেছেন কেন? পুলিশ কেন ডেকেছি? আরে, পুলিশেরও তো নানান মন্ত্র তন্ত্র জানা আছে। পুলিশের তো এমন কিছু নেই যা অজানা। আবার পুলিশও তো শিখিয়ে দেয় চুরিবিদদের হাত পাকানোর মন্ত্র। বিষ ছাড়া বিষক্ষয় কিসে হবে বলো? যে বাক্সে মুক্তটা ছিল সেটা তাহলে কোনো সময়ই কাউন্টারের ওপর আসেনি বা খোলা হয়নি, তাই তো? তা কেন হবে না? খোলা হয়েছে? নিশ্চয়ই হয়েছে। বালিগঞ্জ প্লেস থেকে এসেছেন মহিমবাবুর আত্মীয়, তাকেই দেখানো হচ্ছিল। মহিমবাবুটাকে? হাইকোর্টের জাজ মহিমচন্দ্র সিংহ, নামজাদা মানুষ। তারপর
ওই ওনার জন্যই মুক্তোর বাক্সটা খোলা হয়েছিল। তারপর তারপর আর কি, আমার দোকানের কর্মচারী ভবেশই দেখাচ্ছিল এক একটা করে, তার মধ্যেই আসল মুক্তোটি উধাও। তার মানে যিনি নিয়েছেন তিনি কোনটা কতটা আসল সেটা বেশ ভালোই বোঝেন। তাই তো মনে হচ্ছে আমারও। আপনি নিজে কি তখন সেখানে উপস্থিত ছিলেন? না, আমি তো আমার চেম্বারে ছিলাম, ওদের ডাকাডাকিতে পরে উঠে গিয়েছিলাম। আপনি কি ভবেশবাবুকে একবার এখানে ডাকতে পারবেন? ভবেশ এসে কি করবে? তুমি তো দেখছি ব্যোমকেশ বক্সির মতো জেরা করছো। আমি আর নিজেকে সংযত রাখতে পারিনি, তখনই বলে উঠলাম, ও ব্যোমকেশ বক্সির ছেলেই তো। ব্যোমকেশ বক্সির ছেলে? বলো কি, গোয়েন্দার ছেলে গোয়েন্দা? আমি এতই উৎসাহিত হয়ে উঠি যে চেয়ার থেকে লাফিয়ে উঠে দাঁড়াই আর বলি, আপনি যদি ওকে দায়িত্ব দেন ও মুক্তচোর ধরে দেবেই? বলো কি, এই বয়সে এত ইন্টেলিজেন্ট? বেশ, পরীক্ষা হয়ে যাক। আদিনাথবাবু বেল টিপলেন। একজন কর্মচারী মুখ বাড়ালো দরজাটা ঠেলে। ভবেশকে একটু আসতে বলো তো এখানে। 2 সেকেন্ডের মধ্যে ভবেশবাবুর প্রবেশ এবং জাম্বোর জেরা শুরু। গোড়া থেকে বলুন তো ভবেশবাবু, মুক্তো হারানোর ঘটনাটা কি? ভবেশবাবু শুরু করলেন। উনি এসে বললেন, আমি মহিমবাবুর আত্মীয়, বরদা পাঠিয়েছেন একটা মুক্তোর আংটি করে দিতে হবে। ওনার বরদা আমাদের দোকানের একজন গণ্যমান্য খদ্দের, তাই তক্ষুনি মুক্তোর বাক্স খুলে দেখাতে লাগলুম। উনি এক একটা করে দেখেন আর দাম জিজ্ঞেস করেন। আমি দাম বলে যাই। খানিক পরে উনি আমাকে বললেন, এক টুকরো কাগজ দিন তো, লিখি। আমি একটা স্লিপ কাগজ এগিয়ে দিলাম। উনি পকেট থেকে কলম বের করে লিখতে গিয়েই বললেন, যা, কালি গেছে ফুরিয়ে। আমার কাছে 2 হাতের কালি চাইলেন। আমি ক্যাশবাবুর ড্রয়ার থেকে কালি শিশিটা এনে দিলাম। উনি আমার সামনেই কালি ঢালতে গিয়ে থমকে গেলেন। বললেন, ড্রপার থাকলে ভালো হতো, এভাবে ঢাললে তো নোংরা হয়ে যেতে পারে জায়গাটা কালি পড়ে, থাকবে। এই বলে কলমটা বন্ধ করে পকেটে রেখে দিয়ে বললেন, আপনার ডট পেনটাই দিন। আমি আমার ডট পেনটা এগিয়ে দিলাম। কত ওজনের কোন মুক্তোর দাম কত বলা শুরু করার সঙ্গে সঙ্গেই আমার চোখে পড়ল, আসল মুক্তোটাই তো নেই। ভবেশবাবু থামলেন। আমি জাম্বোর দিকে তাকালাম। অবস্থাটা দাবায় কিস্তি হাঁকাবার আগের মুহূর্তের মতো। মনিকাদি দেখে শুনে ঘাবড়ে গেছে। মনিকাদিও জাম্বোর দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে। আদিনাথবাবুর গোফের আড়ালের চোরা হাসিটার অর্থ এই রকম, যতক্ষণ না পুলিশ আসছে চলুক খানিকটা মজা। জাম্বো মনে মনে কী সব যোগ বিয়োগ গুণ ভাগ করল ভগবান জানেন। মিনিট খানেক চুপ করে থেকে জাম্বোর প্রশ্ন ভবেশবাবুকে, আপনার কি এই ভদ্রলোকের সন্দেহ হয়? কি করে সন্দেহ হবে? দরদস্তুরের সময় একবারও তো কোনো জিনিসে হাত দিয়ে ছুঁয়েও দেখেননি। তাহলে সে আমি কি করে বলবো স্যার, বলুন তো। ঠিক আছে, আপনি যান। ভবেশবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। জাম্বো ওই আদিনাথবাবুকে বলল, তাহলে ওই মহিমবাবুর আত্মীয় যিনি, তাকে ছাড়া বাকি সবাইকে ছেড়ে দিলেই তো পারেন। নিলে উনি, না নিলে আর কেউ নেননি, যেহেতু মুক্ত দেখতে আর অন্য কেউ চাননি। তা কি করে হয়? পুলিশকে থানায় খবর দিয়েছি তো। একজনকে রেখে বাকি সকলকে ছেড়ে দিলে পুলিশ এসে আমাকে পেটাবে যে। পুলিশ আসার আগে যদি মুক্তটা পেয়ে যান? তার মানে? আগে না, আমি শুধু বলছি হারানো মুক্তটা যদি পেয়ে যান পুলিশ আসার আগেই, তাহলে বাকি সবাইকে ছাড়বেন তো? হারানো জিনিস পেয়ে গেলে ছাড়বো না কেন? কিন্তু তোমার কথা আমি তো কিছুই বুঝতে পারছি না। আদিনাথবাবু এবার নড়ে সরে বসলেন। পরিষ্কার বোঝা গেল তার চোখের তাকানো বদলে গেছে। সামনে জাম্বো না বসে ওর বাবা থাকলে হয়তো পায়ে হাত দিয়ে কিংবা পা দুটোকে চেপে ধরে কাঁদো কাঁদো গলায় বলে উঠতেন, মুক্ত ফিরে পেলে আপনাকে আমি একটা সোনার আংটি দেব স্যার। তাকানোর ভঙ্গি শুধু যে আদিনাথ বাবুরই পাল্টেছে তা নয়, মনিকাদিও চুম্বকের টানে জাম্বোর দিক থেকে মুখ ফেরাতেই পারছে না। ইস,
এই সময়টায় লুডো থাকলে কি মজাটাই না হতো। সে নিশ্চয়ই বলে উঠত, আদিনাথের বাদ দি। জাম্বো যদি জাম্বো না হয়ে মানকু হতো, আর মানকু অর্থাৎ আমি যদি হতাম জাম্বো, তাহলে পরিষ্কার বলেই ফেলতাম, আপনার হারানো মুক্তটা ফিরিয়ে দিলে আমাকে কি পুরস্কার দেবেন বলুন তো। তবে আমি কোনোদিনও জাম্বো হতে পারবো না, সেটাও তো ঠিক। জাম্বো ইজ জাম্বো, অ্যান আনপ্যারালাল পারসন। এই মুক্ত চুরির ব্যাপারে এ পর্যন্ত জাম্বোও যা জেনেছে, আমিও তাই। কিন্তু ও যে কি করে চুরি ধরার ক্লু পাচ্ছে কোথা থেকে, আমার তো মাথাতেই ঢুকছে না। ওর মাথাটা বিশ্বকর্মার নিজের হাতে তৈরি করা কম্পিউটারের মতো। আমরা এখন নাটকের তৃতীয় অঙ্কে। টেনশনে আমার বুকে যেন বসেছে জলের পাম্প, তার ঢ্যাপা 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 শব্দ শুনতে পাচ্ছি। দেখা যাক শেষ দৃশ্য কোন দিকে বাঁক নাই। আচ্ছা, মহিমবাবুর ওই আত্মীয়কে আগে দেখেছেন আপনি? না, আগে দেখেছি বলে তো মনে পড়ছে না। তাহলে উনি যে মহিমবাবুর আত্মীয় বা চেনা জানা লোক, সেটা বুঝলেন কি করে? ওর কথাই। দোকানে পৌঁছে উনি তো আমার সঙ্গে কত গল্প করলেন, তাতেই জানতে পারলুম উনি মহিমবাবুর খুব কাছের লোক। মহিমবাবু যে ডানকুনির কাছে মোটর অ্যাক্সিডেন্টে আহত হয়ে হসপিটালাইজড, সেটা নিশ্চয়ই বলেছেন। তাই নাকি? সে কি কথা? না, উনি তো সে কথা বলেননি। বললেন কাল উনি মহিমবাবুর সঙ্গে দেখা করেছেন, উনি একটি মুক্তোর আংটি করাতে বলেছেন। ঠিক আছে, এখন আপনাকে দুটো কাজ করতে হবে। টেলিফোনটা আমাকে দিন, আর ভদ্রলোককে এ ঘরে ডাকুন। ভদ্রলোক এলে আপনি শুধু খুব বিপন্ন মুখ করে বলবেন, কি মশাই, মহিমবাবু যে আহত হয়ে পিজিতে ভর্তি, তা আপনি জানেন না? তারপর আমি যা করার করব। মানকু, তুই ভদ্রলোককে বসতে দিবি। এরপর যা ঘটল সেটা যেন সিনেমার দৃশ্য। জাম্বোর অনেক রকম গুণ জানা ছিল আমাদের, কিন্তু ও যে গ্যারি কুপার কি নাসিরুদ্দিন শাহর মতো বাঘের বাচ্চার অভিনয়ও করতে পারে, টের পাইনি কখনো। সমস্ত ঘটনাটা ঘটতে 3 মিনিটও সময় লাগেনি। কিভাবে ঘটল, কি ঘটল সেটা বলি এবার। টেবিলের মাঝখানে টেলিফোন এগিয়ে দিয়ে আদিনাথবাবু বেল টিপলেন। একজন কর্মচারী মুখ বাড়ালে মহিমবাবু আত্মীয়কে পাঠিয়ে দিতে বললেন এ ঘরে। কর্মচারী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জাম্বো টেলিফোনের রিসিভারটা কানে ঠেকালো ডায়াল টায়াল না ঘুরিয়েই। তার চোখে মুখে তীব্র এক টেনশন। ভদ্রলোক ঘরে ঢুকলেন। আমি উঠে দাঁড়ালাম। ভদ্রলোক আমার চেয়ারে বসলেন। ভদ্রলোক যখন বসছেন তখন জাম্বো বলছে, হ্যাঁ, এমার্জেন্সি ওয়ার্ড। ভদ্রলোক বসতেই আদিনাথবাবুর গলা, কি মশাই, আপনি বলেছেন মহিমবাবুর সঙ্গে কাল রাত্রে আপনার দেখা হয়েছে, অথচ উনি যে পরশু মোটর অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি, তা আপনি জানেন না? শোনা মাত্রই ভদ্রলোকের পরিপাটি মুখে এক প্রস্ত কালি লেপে দিল কেউ যেন। তিনি আমতা আমতা করে কিছু বলতে গেলে জাম্বো হাত তুলে কথা বলতে বারণ করল। জাম্বো তখন টেলিফোনে কথা বলছে। হ্যাঁ বলুন, কত নম্বর কেবিনে? 1 মিনিট প্লিজ, একটু লিখে নি। জাম্বো দ্রুত হাতটা বাড়িয়ে দিল ভদ্রলোকের পকেটের দিকে। কলমটা দিন তো। ভদ্রলোক ভ্যাবাচাকা খেয়ে গিয়ে পকেট থেকে কলমটা তুলে দিল জাম্বোর হাতে। জাম্বো কলমটা নিয়ে লিখতে গেল। লেখা বেরোলো না। সে কলমটা হাতে রেখেই আদিনাথবাবুকে বললেন, লিখে নিন না মেসোমশাই, কেবিন নাম্বার 17। থ্যাংক ইউ বলে টেলিফোনটা নামিয়ে রাখলো জাম্বো। আমার হাত পায়ে এমন থরথরানি যে স্থির হয়ে দাঁড়াতেই পারছি না। জাম্বো তখন কলমটা দেখতে দেখতেই আদিনাথবাবুকে বললেন, স্যার, এই যে মুক্তোটা আপনার চুরি গেছে, তার চেয়ে এই কলমটিও কম দামি নয়। হঠাৎ ভদ্রলোক কলমটা জাম্বোর হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিলেন। জাম্বোও যেন প্রস্তুতি ছিল। কলমটা ডান হাত থেকে বাঁ হাতে চালান করে দিল নিমেষে। আর তার গলায় তখন প্রচণ্ড হুঙ্কার, আপনি চুপ করে বসুন। জাম্বো এবার কলমটা এগিয়ে দিল আদিনাথবাবুর দিকে। ভবেশবাবুকে ডাকুন। ভবেশবাবু ঘরে ঢুকতেই জাম্বো বলল আদিনাথবাবুকে, এবার কলমটা খুলে ভেতরে কি আছে দেখুন। কলম খুলতেই ভেতর থেকে বেরিয়ে পড়ল একটা জল জলে মুক্ত। ভবেশবাবু, এবার দেখুন তো এটাই আপনার হারানো মুক্ত কিনা। ভবেশবাবুর মুখে তখন এমন উল্লাস যেন এইমাত্র খবর পেলেন উনি লটারিতে 1 লাখ টাকা পেয়েছেন। তখন দরজা ঠেলে একজন কর্মচারী জানালো, থানার বড়বাবু এসে গেছেন।
এর পরের ঘটনাবলী অনুমানযোগ্য, তবে থানার বড়বাবুর সঙ্গে বেশ আলাপ হয়ে গেল জাম্বোর। ভদ্রলোককে পুলিশের হাতে তুলে দিয়ে জানতে চাইলেন, মহিমবাবুর অ্যাক্সিডেন্টের ঘটনাটা কি সত্যি? হ্যাঁ, গতকাল কাগজে পড়েছি। এই খবরটা পড়া না থাকলে ওই ভদ্রলোক যে মহিমবাবুর জাল আত্মীয়, অতএব সন্দেহজনক, সেটা মাথাতেই আসতো না। তবে টেলিফোনের ব্যাপারটা সম্পূর্ণই অভিনয়। উইশ ইউ এ ভেরি গ্র্যান্ড সাকসেসফুল কেরিয়ার। ততক্ষণে 4 বোতল থামস আপ এসে গেছে টেবিলে। আমরা এবার উঠব। মনিকাদি বললেন, আমার গয়নাটা রেডি তো? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছে। খানিক পরে একজন কর্মচারী 2টো বাক্স এনে রাখল টেবিলে, একটা মনিকাদির গয়নার আর একটা লম্বা মতন। আদিনাথবাবু থানার বড়বাবুকে বললেন, স্যার, সামান্য একটু পুরস্কার, ওটা আপনার হাত দিয়েই উপহার দিই। তখন দেখতে পাইনি, তবে অনুমান করেছিলাম ভিতরে কলম। গাড়িতে উঠে দেখলাম দামি পার্কার, সোনালি ক্যাপের। অতি শোকে লোকে যেমন পাথর হয়ে যায়, মনিকাদি তেমনই অতি বিস্ময়ে বোবা। গাড়িটা যখন ওয়েলেসলি দিয়ে পার্ক স্ট্রিটের দিকে, তখনই প্রথম মুখ খুলল মনিকাদি। ভাই জাম্বো, তুমি যদি একদিন আমাদের বাড়িতে না আসো তো খুব রাগ করব কিন্তু। আমি ফোড়ন কাটলাম, ওকে একা ডাকলে চলবে না, আমাদের 3 জনকেই ডাকতে হবে কিন্তু। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।